বদলে দিয়ে জাতিকে বোকা বানাতে চায়। তারা 53 বছর এই জাতিকে কতটা চেতনার নামে ধোঁকা দিয়েছে, জাতি তার সাথে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আমাদের অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলামীর আমির শফিকুর রহমান গত 3 মাস ধরে, বিশেষ করে অগস্ট পরবর্তী 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিদিনই আলোচনায় আছেন। তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে জামাত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, সবসময় আলোচনায় থাকে, কিন্তু 5ই আগস্টের পরে ডক্টর শফিক তার বেশ কিছু মন্তব্যে আলোচনায় আছেন। আমরা তার সঙ্গে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তিনি ইতিমধ্যে অনেক জায়গায় কথা বলেছেন, তারপরেও আমরা আরো কিছু বিষয়ে তার কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের 100 বছর নির্বাচন, দুঃখিত 100 দিন, পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা, বিএনপির অবস্থান, জামাতের অবস্থান, সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক মণ্ডলীকে ওয়েলকাম। আমি প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বিভিন্ন সময়ে আপনি, বিশেষ করে আমার ছোট বোনকে গ্রেপ্তার করার বিষয়ে যে প্রতিবাদ, সেটি জামাত ইসলামের পক্ষ থেকে যেমন করা হয়েছে, তেমনি আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্যে, আপনার কথায়, আপনার লেখায় স্মরণ করেছেন যে জুলুমের শিকার হয়েছে আমার পরিবার। তো আজকে সুযোগ পেলাম আপনাকে অফিসিয়ালি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও জি, এটা আমার মানবিক দায়িত্ব ছিল। এটা আসলে আপনার কৃতজ্ঞতা জানানোর ব্যাপার না, বরঞ্চ হয়তো আরো অনেক কিছু করার ছিল, আমরা চাইলেও সে সময় পারি নাই বলে আমি বরঞ্চ লজ্জিত। তো না, তারপরেও ধরেন আপনারা যে বিষয়টা মনে রেখেছেন বা আপনার ভাবনায় আসে, বা আপনি যখনই আমার সঙ্গে কথা বলেন এই বিষয়টি নিয়ে আসেন, এটি আপনার একটি বড় মনের এবং মানবিক মনের পরিচয়। তো শফিক ভাই, আপনি গত 100 দিন যদি আমরা বলি আর কি, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রতিদিনই আপনি আলোচনায় আছেন। আপনি অগাস্ট মাসে আপনি আলোচনায় ছিলেন বিএনপি কে নিয়ে কথা বলে, যে এক জালেমকে সরিয়ে আরেক জালেম আসবে, বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ। তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন। তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ে মন্তব্য নিয়ে, প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে। তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সবাই বলছে জামাত আসলে কি চায়, জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি 5ই আগস্ট পরবর্তী সময়ে আর কি। তো এই প্রসঙ্গগুলো আমরা যাব। প্রথমে আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের 100 দিন পূরণ হলো, এত রক্তের বিনিময়ে কিভাবে দেখছেন, কিভাবে আপনার মূল্যায়নকে একজন জামাত ইসলামীর আমির হিসেবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে সময়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমরা জানি যে গত 15.5 বছর আওয়ামী লীগ নামের একটা দানবীয় শক্তি বাংলাদেশকে শোষণ করেছে এবং সারা জাতির উপর তারা জুলুম করেছে। সেই জুলুমের শিকার আমরাও ছিলাম। এই কতটুকু জুলুমের শিকার হয়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর সাক্ষী, বিশেষ করে মিডিয়া জগতের বাস্তব সাক্ষী। তবে মিডিয়া জগতের সকলেই নিজের সাক্ষ্যটা সঠিকভাবে সময় মতো তারা হয়তো বা তুলে ধরতে পারেননি, তার জন্য বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। আমরা দেখছি 100 দিনকে এটি একটা জনপ্রত্যাশা সরকার, এটি কোনো নির্বাচিত সরকার নয়, বরঞ্চ এই সরকারকে বিপ্লবী জনগণ বসিয়েছে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। এটি একটি বিপ্লব, নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। বিপ্লবের 6-7টা ক্রাইটেরিয়া থাকে, এখানে তার প্রায় সবগুলাই উপস্থিত। সুতরাং এটাকে কেউ যদি বিপ্লব হিসেবে স্বীকার না করেন, তার সাথে আমি কখনো একমত পোষণ করব না। এরকম একটা বিপ্লবের পর সাধারণত দেশের দায়িত্বভার কাউকে না কাউকে গ্রহণ করতে হয়। কোনো কোনো দেশে সামরিক বাহিনী গ্রহণ করে, আবার কোনো কোনো দেশে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয় বা সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের সরকারটা বেসামরিক। তবে হ্যাঁ, বিপ্লবের ওই চূড়ান্ত দিনে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এই ক্রান্তিকালে তাদের দায়িত্বশীল আচরণ দেশকে কঠিন সংকটের হাত থেকে যে রক্ষা করেছে, এই ব্যাপারে আমার অন্তত ব্যক্তিগতভাবে সামান্যতম কোনো সন্দেহ নেই। আপনি বলছেন যে এই সময়টাকে আমরা কিভাবে দেখছি, এক এক করে তারা
100 দিনের অধিক কিছু সময় ইতিমধ্যে পার করেছে। গত 8 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে। এখন দিন দিন আরো এটা বাড়বে, বা সরি, গত 18 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে এবং এখন দিন দিন বাড়তে থাকবে এটা। এই সময়টা আমরা লক্ষ্য করছি যে গত 15.5 বছরে জাতিকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে একটা সিন্ডিকেট গোষ্ঠী এবং পরিবার নিয়ে গিয়েছিল, সেখান থেকে জাতিকে টেনে উঠানোর ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ তারা অনেকগুলা যন্ত্রণা সৃষ্টি করে গেছে এই জাতির জন্য। প্রথমত তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা একটা করে ধ্বংস করেছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, তারপরে আপনার এই অ্যান্টি করাপশন বডি, নির্বাচন কমিশন, এরকম যেগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্তম্ভ রাষ্ট্রের সবগুলাকে তারা তছনছ করে দিয়েছে। এর পাশাপাশি তারা আমাদের অর্থনীতিকে একদম ফোকলা করে গেছে। চুরি করেছে, চামারি করেছে, লুটতরাজ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এসবগুলা সাক্ষী বিশ্ববাসী। তারা বাহ্যিকভাবে ভিজিবল কিছু ডেভেলপমেন্ট দেখে মানুষকে প্রতারিত করেছে, কিন্তু প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে তারা যা তার সঠিক ব্যবহার হওয়া উচিত তার 4 গুণ ধরে বাকি টাকাটা তারা চুরি করেছে, লুণ্ঠন করেছে। এই জন্য দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, গায়ের জোরের প্রধানমন্ত্রী, তিনি নৈতিক বৈধতা তার ছিল না। সেই প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তার কাজের মেয়ে 400 কোটি বা 100 কোটি টাকার মালিক। যার কাজের মেয়ে 100 কোটি বা 400 কোটি টাকার মালিক হয়, তার অবস্থা কি? তার পিয়নের কথা বলেছেন তিনি। হ্যাঁ, পিয়নের ব্যবসা। এইরকম আরো অনেকগুলা ঘটনা আছে, সেগুলা বলে শেষ করা যাবে না। এই সরকারের ঘাড়ে পড়েছে। এখন তারা এই বিষয়গুলো তাদেরকে টেনে নিতে হচ্ছে। এর পাশাপাশি জনতার প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে অবশ্যই সংস্কার আনতে হবে। সেই সংস্কার কাজে তারা কেবল হাত দিয়েছে। তাদের সংস্কার কাজের গতি অবশ্য জনগণ যেরকমটা আশা করে আমি মনে করি সেরকমটা তারা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে তারা বেশ স্লো আছে। আবার বাজার মূল্যের যে অবস্থা, সেখানে বাজারে আগুন জ্বলছে, সেই বাজারটাকে তো আগুন নিভে ঠান্ডা করতে হবে। কিন্তু সাবেক সিন্ডিকেটকে তারা এখনো ভাঙতে পারে, যাকে সদ্য বাণিজ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি নিজেও বারবার এই কথাগুলো বলছেন। তো এই কথা শুধু মানুষ শুনতে চায় না, বরঞ্চ এর সাথে সমাধানটাও দেখতে চায়। আমি যে বিষয়টা আপনার সঙ্গে ত্যাগ করতে চাই, যে আপনি বলছিলেন এদিকে বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারের চেতনাকে ধারণ করছে বলে তো এই সরকার আমার মনে হয়নি। আপনার কি মনে হচ্ছে? কারণ এই সরকারে যারা আছেন, যারা সেই জায়গাটা আমি আসবো। এখন ধরেন বিপ্লব ওনারা করেননি, বিপ্লব করেছে ছাত্র জনতা, আপামর জনগণ। এখানে যারা আছেন তাদের 2-1 ছাড়া বাকিদের এই পরিবর্তনে সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই। তারা বরঞ্চ তাদের অবস্থানে নিজ নিজ জায়গায় ছিলেন। হয়তোবা তারা বিপ্লবকে ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু দৃশ্যমান কোনো অবদান আমরা লক্ষ্য করি। ওটা 15.5 বছরই তেমন কোনো অবদান তাদের ছিল বলে আমার মনে হয় না। কেউ কেউ টক শোতে এসে কিছু কথা বলেছেন, তাও খুবই নিয়ন্ত্রিত, খুবই সতর্ক অবস্থায়। কেউ কেউ একটা কলম ধরেছেন, তাও নিয়ন্ত্রিত এবং চরম সতর্ক অবস্থায়। যেরকম রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে আপনারা 2-4 জন সারা বিশ্বে মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃত অবস্থাকে, এটা তারা করতে পারেন। যারা নিজেরা বিপ্লবের নেতৃত্ব দেননি, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি, তাদের ধারণাটা, চেতনাটা, বোধটা এক ধরনের হবে। আর যারা সরাসরি মুক্তির ময়দানে ছিলেন, সংগ্রামে আন্দোলনে ছিলেন, বুক চিতিয়ে তারা আন্দোলন করে গেছেন, গুলির সামনে দাঁড়িয়ে ঠায় মোকাবেলা করেছেন, তাদের বোধ হবে ভিন্ন ধরনের। এটা খুবই স্বাভাবিক। সুতরাং আপনি যেটা বলেছেন আপনার অবজারভেশনের সাথে আমি একমত দ্বিমত কিছুই না করে আমি আপনার অবজারভেশনকে সম্মান করব। এই জায়গায় আমরা থাকি, সেটাই ভালো। এখন ধরেন এই সরকারের যাদের বিপ্লবে কোনো ভূমিকা ছিল না, বা 15 বছরে এই যে ফ্যাসিস্ট হাসিনার ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, তাদেরকে হিয়ারিং এ দিলেন কেন? আমি সবাইকে বলছি যে তাদের একটা বড় অংশের এরকম বড় অংশ আমরা উপদেষ্টাদের মধ্যে আমরা হাতে গুনতে পারি তো না, এটা 3-4 জনের বাইরে কারোরই কোনো দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তো তারা যখন আপনাদেরকে পরিচালনা করছে এই রাষ্ট্রকে, বিপ্লবী সরকার আপনি বলছেন, তো সেটা আপনারা কেন মেনে নিচ্ছেন, বা এরা কিভাবে সুযোগ পেলেন সরকার পরিচালনায়? কারণ আমরা মেনে নিচ্ছি বিষয়টা এমন না। আপনি প্রথম দিকে গুরুত্বপূর্ণ আপনি আমি একজন আপনার মতো সাধারণ সংগ্রামে বলতে পারেন, যোদ্ধা বলতে পারেন, আন্দোলনের কর্মী বলতে পারেন। সেনাপ্রধানের সঙ্গে যখন বৈঠক হলো, সেনাপ্রধান প্রথমেই বললেন জামাতের সঙ্গে বৈঠক হয়েছে, সব বাদ, প্রথম দল জামাত, অথচ তখন জামাত কিন্তু নিষিদ্ধ।
মানে হাসিনার হয়ে গেছে। এটা হইতে পারে যে বাকিরা নিষিদ্ধ না থাকার কারণে তারা অতটা হিসাবে আসেন নাই, আমরা নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো একটু বাড়তি সিম্পেথি পেয়েছি, দ্যাট মাইট বি, আল্লাহ তো ভালো জানেন। আপনারা কিভাবে অ্যালাউ করলেন এই জাতীয় ব্যক্তিদেরকে বিপ্লবী সরকার? আমরা সেই জায়গাটায় আসছে। জি। আপনি একটা জিনিস আশা করি সবাই আমরা স্বীকার করবো যে 15.5 বছর আমরা সবাই নির্যাতিত হয়েছি, আন্দোলন করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবদান রেখেছেন, আমরা আমাদের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছি, কিন্তু এই আন্দোলনের ইতিটা কিন্তু আমরা নেতৃত্ব দিয়ে টানতে পারি না, এটা কিন্তু সঠিক। এই আন্দোলনের ইতি টেনেছে আমাদের ছাত্র যুব সমাজ। সেই দিন যেহেতু তাদের ভূমিকাটা ওরকমই ছিল, 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে, সুতরাং আমরা তাদের অবদানটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেছি। যে কাজের ফিনিশিং আমরা দিতে পারলাম না, আমাদের সন্তানেরা তারা সেই কাজের ফিনিশিং দিয়েছে, সুতরাং আমরা তাদেরকে উৎসাহিত করা উচিত, এই জায়গা থেকে সম্মান করা উচিত, তাদের এই বিরাট অবদানের স্বীকৃতি দেওয়া উচিত। এই জন্য ওই সময়টা মূলত উপদেষ্টা পরিষদ গঠনে আমাদের সকলেরই কিছু কিছু পরামর্শ হয়তো বা ছিল, কিন্তু মূলত এই বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদেরই ভূমিকাটা ছিল প্রমিনেন্ট, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কয়েকবার নিজেই স্বীকার করেছেন বা বলেছেন, এটা আপনারা সবাই জানেন। হাওয়ার কে কোন জায়গা থেকে আসলেন, কিভাবে আসলেন, এটা বড় কথা নয়, এখন কার কাছে কি চাই এবং তিনি কি করছেন এটা হচ্ছে বড় কথা। আমরা চাই যে একটা গতিশীল প্রশাসন তৈরি হোক, আমরা চাই জনগণের প্রত্যাশাকে নিভিয়ে দেওয়ার জন্য যারা হাতে অস্ত্র নিয়ে গুলি করেছে, যারা মানুষ খুন করেছে, পঙ্গু করেছে, তাদের যথাযথ বিচার হোক এবং তারা তাদের যোগ্য শাস্তিটা বুঝে পাক। এর জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট গতিশীল নয়, এই জায়গাটায় গতি আনতেই হবে। এদেরকে যদি সঠিক অর্থে আইনের আওতায় আনা না যায়, তাহলে এই বিপ্লবের সুফল মানুষের ঘরে উঠবে না, বরঞ্চ মানুষ আরেকবার প্রতারিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাই তাদের অবশ্যই বিচার করতে হবে, প্রত্যেকটি খুনির, যারা আয়না করে মানুষকে রেখেছে তাদের, যারা মানুষকে পঙ্গু করেছে ওদের, যারা মানুষের ইজ্জত এবং সম্পদ লুণ্ঠন করেছে তাদের, এদের সকলের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচার ফেয়ার স্ট্যান্ডার্ডে হোক, যাতে করে বিচার নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এই জন্য আমরা এই জিনিসগুলো চাচ্ছি। ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, প্রসিকিউটর প্যানেল নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা নিয়োগ হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের বিচারে যথাযথ কার্যক্রম অর্থাৎ শুনানি পর্যায়ে এখনো কোনো বিচার আসেনি। এটা না আসা পর্যন্ত জনগণের মাঝে আস্থা তৈরি হবে না যে আসলে এই সরকার যারা দুষ্কৃতিকারী খুনি তাদের বিচার করবে, এই আস্থা জনগণের মধ্যে এই সরকারকে আনতে হবে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল নিয়োগ হলো, সেই নির্বাচন কমিশনের অনেক কাজ। প্রথমত তাদেরকে আনবায়াসড নিউট্রালিটি মেনটেন করে তাদেরকে ফাংশন করতে হবে। তারা যদি কারো চাপে অথবা কোনো লোভে এখানে যদি তারা কোনো দিকে ঝুঁকে যান, তাহলে জাতির আগামী অন্ধকার। কারণ একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন এই জাতি 14তেও পায়নি, 18তেও পায়নি, 24 তো পেলই না একেবারে। তো সেই রকম একটা প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনকে অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত অনেক ফলস ভোটার, ফেক ভোটার এখানে ভোটার লিস্টে তুলে রাখা হয়েছে, এদেরকে ছাঁটাই করতে হবে। আবার অনেক তরুণীদের তাদের ভোটার হওয়ার বয়স হয়েছে, কিন্তু তারা গত কয়েক বছর ভোটের চান্স না পাওয়ার কারণে, নিজের ভোটটা প্রয়োগ করার সুযোগ না পাওয়ার কারণে উৎসাহ হারিয়ে ফেলেছে, অনেকে ভোটার লিস্টেই নাম তুলে নেই। এদেরকে ভোটার লিস্ট হালনাগাদ করতে হবে, আপডেট করতে হবে। এরপরে প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য, সেটা এখনো হয়ে ওঠেনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে, সেই স্বৈরাচারের দূষণরাই তো বেশিরভাগ জায়গায় বসে আছে, এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে। সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে, হাত দিতে হবে, বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতেই হবে। সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না। ওরা সিন্ডিকেট করে গেছে, এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। যদি ওরা উদ্যোগ নেয়, সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তি যোগাবে, সাহস যোগাবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ। আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে। কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোনো কিছু করার দিকে যান অথবা সময় ক্ষেপণ করেন, তাহলে অন্যরা প্রতিবাদ করার আগে আমরাই করবো না। কিন্তু ধরেন সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি, তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন? ধরেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত 100 দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ, তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে, স্পষ্ট কথা আর কি। কারণ বহু উপদেষ্টার কার্যক্রম দৃশ্যমান না, মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না। এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি।
মূল দাগী আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরেও অনেকেই ইদানিং কথা বলা শুরু করেছেন। তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরম্যাটে যাওয়ার, চুপ্পু সাহেবকে বাদ দিয়ে, অথবা একটি অন্তর্বর্তী জাতীয় সরকারের একটি ফরম্যাটে নিয়ে যাওয়ার, সব রাজনৈতিক দলের মিলিত ভাবে। তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো? অর্থাৎ এই সরকার তো মানে পারবে বলে অনেকেই মনে করছেন না, কারণ মর্নিং শোজ দ্য ডেজ, তারা যেভাবে যাচ্ছেন লেজে গোবরে পাকিয়ে ফেলছেন, সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, তাদেরকে পারতে হবে, তারা পারবে না এই কথা বললে হবে না, কারণ দায়িত্ব বুঝে শুনে নিয়েছেন। তারা তো শিশু না, তারা পরিপক্ক মানুষ, তাদের উপর জাতি আস্থা রেখেছে। মানে ডক্টর ইউনূসের ব্যাপারে কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে তার উপদেষ্টা পরিষদকে নিয়ে। হ্যাঁ, আমি তাই বলতেছি। আপনি বলেছেন যে কি কতিপয় মানে উপদেষ্টা ছাড়া বাকিদের কার্যক্রম দৃশ্যমান নয়, এবং এটার উপরে জনগণের আস্থা নেই। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আস্থার জায়গায় তাদেরকে আসতে হবে। কারণ সলিউশন কি? সলিউশন তো হচ্ছে যে আগামীতে একটা রাষ্ট্রের সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থা তাদেরকে করতে হবে। সেই করার কাজটা কিভাবে হবে? কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত, কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত। এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে। যদি কেউ না পারেন তার সরে যাওয়া উচিত, তার বলা উচিত ক্লিয়ার কাট যে এটা আমি পারবো না, এইবার বহন করার শক্তি আমার নাই। তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন, তখন যে পারবে সে সেখানে বসবেন। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীজন থেকে প্রতিনিধি নিয়ে, তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো। আমি এটার সাথেও দ্বিমত পোষণ করবো না, কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত হওয়া ছিল খুবই জরুরি। সেই জায়গাটাই বোধহয় আমরা এখনো পৌঁছতে পারিনি। এটা আমাদেরও কিছু দায় আছে, শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না, দায় আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা রাজনীতি করি কি জন্য? আমরা রাজনীতি করি জনগণের জন্য। কাজে জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছপা হলে চলবে না। এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার কাজে করবে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলে আমি দেশটাকে বড় করে দেখছি। তো এই জায়গায় কি আমরা সবাই পারছি? সুতরাং বর্তমান সরকার, তারা তো কোনো রাজনৈতিক অতীত ভিত্তি নেই। কারো প্রতি তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওরকম সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো দলে তারা নেতৃত্ব দেননি। তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি? আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটাও পালন করবো না? আমরা তাদেরকে যেভাবে, এই সরকার তো আমরা অনুমোদন দিয়েছি, সমর্থন দিয়েছি, তাহলে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব তো আমাদের পড়ে। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করেন, তারা যদি জাতির স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, অবশ্যই সহযোগিতাও করব, তাদেরকে সেখানে সংশোধনও করবো। সংশোধন না হলে প্রতিবাদ করবো, প্রতিবাদ না হলে প্রতিরোধ হবে, কিন্তু এর আগে তো সহযোগিতা করতে হবে সব দিক। না, কিন্তু আপনারা তাদেরকে হাত মুক্ত করার জন্য আর কতদিন সময় দিবেন? বাচ্চারা যেরকম লেখার উপরে লেখা লিখে লিখে প্র্যাকটিস করে, ওনাদেরকে প্র্যাকটিস করতে আর কতদিন দিবেন এই জাতি? না, আনলিমিটেড টার্ম না, এবং দীর্ঘদিন না। ওনাদেরকে বুঝতে হবে জাতি কি চায়, যাতে সেই পালস উপলব্ধি তারা করতে সক্ষম হবেন, এটা আমরা দেখতে চাই, আশা করতে চাই। কিন্তু ওনারা কিছু শুনছেন কিনা তো আমার সন্দেহ, কারণ কিছু উপদেষ্টাকে নিয়ে সুস্পষ্ট ভাবে এত বলার পরেও তারা সরেন নাই, বরঞ্চ আরো বিতর্কিত ব্যক্তিকে তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সাম্প্রতিক সময়ে, এটি আপনি জানেন। কিন্তু আপনাদের তরফ থেকে আমরা তেমন কোনো স্ট্রং কোনো অবস্থা দেখছি না যে তারা অনির্দিষ্ট সময়ের জন্য তারা আছেন, তারা শিখছেন, শিখবেন, শিখে শিখে কাজ করবেন। হ্যাঁ, এটা শেখার যেমন প্র্যাকটিসে যাওয়া, যেমন ডাক্তাররা ইন্টার্নি করে আর কি, ওনারা ইন্টার্নি করছেন, পরে নিশ্চয়ই ভালো ডাক্তার হবেন, এরকম কিছু ভাবলে কিন্তু এই জায়গা নেই, ইন্টার্নশিপের জায়গাও এটা নয়, এবং এটা চিন্তা করার কোনো জায়গা নাই। আমার কথা সাফ, যারা পারবেন তারা থাকবেন, যারা পারবেন না তাদের সসম্মানে এখান থেকে সরে গিয়ে যোগ্যতার জন্য জায়গা খালি করে দিতে হবে। সেটা কদিন আপনার সময় দিবেন? আর কদিন দেখবেন আপনারা? এটার জন্য একদিনও না। এরকম যারা পারবেন না, যারা ব্যর্থ, তারা দিন নিবেন কেন, ঘন্টা নিবেন কেন? তাদের তো সরে যাওয়া উচিত। আমাদেরই বা দাবি জানাতে হবে কেন? তারা কি শিশু? নিশ্চয়ই না, তারা তো ম্যাচিউরড এনাফ। আত্মসম্মান এবং জাতির স্বার্থ দুইটাকে তারা সামনে রেখে বিবেচনা করবেন, আমরা এটা দেখতে চাই। কিন্তু ক্ষমতার চেয়ারে যে গ্লুটা থাকে আর কি, ওই গ্লুতে একবার বসে গেলে মানুষকে উঠতে চায়। বাংলাদেশে কোন দৃষ্টান্ত আছে এরকম? উঠতে চাইলে চেয়ার সহ উঠে যায় নাকি? আমার মনে হয় যে ধরেন যে বিপ্লবের পরে সরকার আসলো, তাদেরকে যথাযথ লাইনে রাখার জন্য আমি তো মনে করি জামাত অন্যতম একটা শক্তি। তো আমাকে অন্য প্রসঙ্গে যাই, ধরেন গত 15 বছর বা তারও বেশি সময় ধরে বিএনপি জামাত একটা গালি হয়ে গেছিল আর কি, যাই কিছু হচ্ছে বিএনপি জামাত করতেছে।
মানে এভরিথিং এর সঙ্গে বিএনপি জামাত সংশ্লিষ্ট। তো আমরা 5ই আগস্টের পরে হঠাৎ করে যেন মনে হলো যে বিএনপি জামাতের সম্পর্কের একটা অবনতি হয়েছে। জামাত একরকম অবস্থানে, বিএনপি একরকম অবস্থানে, একরকমের খোঁচাখুচি ধাক্কাধাক্কি চলছে। তো এটা কেন হলো, বা মানে এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যিকারই একটি সম্পর্কের একটা অবনতি হলো? কারণ আমরা অতীতেও দেখেছি যে জামাতের আসলে অবস্থানটা কি, যেমন ধরেন 1986-এ কিন্তু জামাত হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে ইলেকশনে গেল। তারপর জামাত কিন্তু তার মিত্র বিএনপিকে বাদ দিয়ে হঠাৎ করে তত্ত্বাবধায়কের আন্দোলনে বিএনপির বিপক্ষে অবস্থান নিল। তো এখন কি এই জাতীয় কোনো ঘটনা ঘটছে কিনা ভেতরে? কারণ মানুষ খুব কনফিউজড যে বিএনপি জামাত, মানুষ মনে করে যে বিএনপি জামাতের মধ্যে জোট না হোক, তাদের মধ্যে যদি একটা ঐক্য না থাকে তৃতীয় পক্ষ এই সুবিধাটা নেবে। এটা কিন্তু আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছেন, আপনিও নিশ্চয়ই পেয়েছেন এই জাতীয় ভাই। তো কি হচ্ছে বিএনপি জামাতের মধ্যে, কি রহস্য কি? আপনারা কি নতুন কোনো অবস্থান নিলেন, নতুন কোনো ট্র্যাপে পা দিলেন, বা নতুন কোনো ভাবনা থেকে যাচ্ছেন? কি মনে করেন? আমার কি মনে হয় যে আমরা কোন ফাঁদে পা দিয়েছি? এটা তো বোঝা যাবে যে পরবর্তীতে যে এটা আদৌ ফাঁদ কিনা। এটা তো পরীক্ষিত সত্য। আপনি যে ফাঁদের কথা ইঙ্গিত করছেন, সেই রকম ফাঁদে পা দিলে আমাদের কি ঝুলতে হতো? সেই রকম ফাঁদে পা দিলে আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে জেলের ভিতরে খুন করা হতো? সেই রকম ফাঁদে পা দিলে আর কার অফিসগুলো বন্ধ ছিল বলেন 15 বছর? আমাদের অফিস বন্ধ হতো? ওই রকম ফাঁদে পা দিলে আমাদের এই নিবন্ধন কেড়ে নেওয়া হতো। আর কার নিবন্ধন গেছে আমরা ছাড়া? এইরকম ফাঁদে পা দিলে দল নিষিদ্ধ হতো। আর কার দল নিষিদ্ধ হলো বলুন তো দেখি? আর একটা দলের কথা বলেন। শফিক ভাই, আমি আমি একটু যদি আরেকটা স্পষ্ট করি, আমি আসতেছি। আমরা ওই ফাঁদে পা দেওয়ার লোক নই। বরঞ্চ এমন হতে পারে যারা ফাঁদে পা দিয়েছে, মানুষ যাতে তাদের দিকে না দেখে অন্যের দিকে ছুড়ে দেয়, ওই দেখো সে ফাঁদে পা দিয়েছে, আমি না। তো সেটা আমরা বলবো না। এরকম যারা এই চর্চা করেন, তারা নিঃসন্দেহে কোনো সুনির্দিষ্ট সুবিধা নেওয়ার জন্য এগুলা করেন। 2 নম্বর, আপনি বলেছেন যে বিপ্লব পরবর্তী সময়ে আমার একটা বক্তব্যের কথা বলেছেন, আমি বিএনপিকে বলেছি এক জালেম সরে গিয়ে আবার ভালো, আমি বিএনপির নাম নেই। কেন বিএনপি নাম নেব? এটা ছিল আমার নীতিগত কথা, যে মানুষ স্বৈরাচার, ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতা এনেছে। সুতরাং আবার যেন এই চরিত্রের কোন সরকার এই দেশে গঠন না হয়, এটা তো আমার দলের জন্য প্রযোজ্য। ওয়াই ফর অনলি বিএনপি? এটা তো ছিল আমার নীতিগত কথা। আমি তো কোনো দলের নাম নেই, এটা কি আমার অপরাধ? 2 নম্বর, আমি বলেছিলাম যে ওরা 15 বছরে যা করেছে এখন কেউ কেউ সেটা সেরে ফেলতেছেন। আমার কথা যদি অসত্য হয়, কেউ বলুক তুমি অসত্য বলেছো। যদি সত্য হয় তাহলে সংশোধন দরকার, সে আমি হই আর যেই হোক। এখানে তো আমি কারণ আমি কাজে এটা বিএনপিকে এখানে টেনে আনার কোনো মানে হয় না। এরপরের কথা হচ্ছে যে আগে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, ট্রু। কিন্তু 2022 সালে বিএনপি আমাদেরকে জানিয়েছিল যে তারা এই জোট আর কন্টিনিউ করবে না, তারা ইন্টারেস্টেড না। একটা প্রশ্নের জবাবে আমি সেই কথা বলেছিলাম আমার ঘরোয়া মিটিং। সেটা পরবর্তী পর্যায়ে এসেছিল মিডিয়াতে, কেউ না কেউ নিয়ে এসেছিল, অসুবিধা নেই, সত্য কথা নিয়ে আসলে আমার অসুবিধা কি? পরে বিএনপি অ্যাডমিট করে বলেছে হ্যাঁ এটা তো 2 বছর আগের সেটেলমেন্ট, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। এটা তো হতেই পারে, একটা ঘরে একটা মায়ের 5 সন্তান, সারা জিন্দগি তো 5 ভাই একসাথে থাকে না। একটা সময় এসে নিজের সংসার তার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আলাদা হয়েছে, কিন্তু ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব থাকে, সুসম্পর্ক থাকে, বিপদ আপদে একে অন্যের পাশে থাকে, সেটা আছে আমাদের এখনো মিটিং গুলোতে আমরা দাওয়াত দিই, তারা আসেন, তাদের মিটিং গুলোতে আমরা দাওয়াত পাই, তারা তাছাড়াও আমরা মাঝে মধ্যে একসাথে বসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা মিডিয়া জগতের কিছু লোক যাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, তারা দফায় দফায় আমাদেরকে লাগানোর চেষ্টা করে। তারা কেন লাগাবেন? তাদের ইন্টারেস্ট কি? হ্যাঁ, ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে যে এরা কারা। আপনারা তো বিদেশে থেকে যুদ্ধ করলে, যার কারণে আপনার ইনোসেন্ট বোনটাকে তারা কষ্ট দিল, জুলুম করলো। কিন্তু এই দেশে তখন মিডিয়া জগতের কিছু দিকপাল ছিলেন, তারা তো সবসময় তাদেরকে বাহবা দিয়েছে। তাদের অপকর্মের বাধা তো দেওয়া দূরের কথা, প্রত্যেকটা অপকর্মকে তারা বৈধতা দিয়েছে। সেটা ছিল তো এই মিডিয়াগুলাই তো এই কথাগুলাকে এখন মানে লাগানো বাজানোর কাজে তারা খুব অস্থির, খুব ব্যস্ত। আমরা আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। মিডিয়া যদি জাতির দর্পণ হয়, আর সংবাদকর্মী যদি
জাতির বিবেক হন, তাহলে বিবেক এবং দর্পণ কখনো অস্বচ্ছ হতে পারে না। এই স্বচ্ছতার জায়গায় আসতে হবে, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি না যে আমরা একমাত্র দেশপ্রেমিক দল। সত্যিকার রাজনীতি যারা করেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রাখি। আদর্শ আমাদের ভিন্ন ভিন্ন, স্বাভাবিকভাবেই আমাদের বক্তব্য কৌশল ভিন্ন ভিন্ন হবে, এটা খুবই স্বাভাবিক। সবার বক্তব্য যদি একই হয়ে যায়, কৌশলও যদি এক হয়ে যায়, তাহলে তার কোনো দলের প্রয়োজন হয় না, বাকশাল একটা হয়ে যাবে। এখানে তো গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে যে এখানে ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কৌশলের ভিন্নতা থাকবে, এটা তো সৌন্দর্য। এখানে লাগা কি আছে? শফিক ভাই, এ ধরনের মিডিয়ার সেই দুর্বৃত্তরাও কিন্তু এখনো বহাল তবিয়তে তারা তাদের কাজ করে যাচ্ছে। আসলে মানুষের ভয়ের জায়গাটা কি, ধরেন 15 বছরে আওয়ামী লীগ যেভাবে লেয়ার বাই লেয়ার তাদের লোক বসিয়ে গেছে এবং তাদের হাতে যে পরিমাণ অর্থ আছে, তো তাতে ধরেন আপনাদের মধ্যে যে কোনো অনৈক্য বা আপনাদের মধ্যে যে কোনো বিভেদ আওয়ামী লীগকে আবার সুযোগ করে দেয় কিনা। আর আমি আপনাকে যে তাদের কথাটা বলছিলাম, সাম্প্রতিক সময়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকায় সেই ইন্টারভিউতে যদি আমরা দেখি, আনন্দবাজার থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। তো এই যে প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা কিন্তু আমি যে ফাঁদের কথা বলছি সেটাকে রিপ্লেস করে। অর্থাৎ কেউ আপনাদেরকে এমন কোন ভাবে ট্র্যাপ করলো কিনা, আরে ভাই জামাতই তো ক্ষমতা আসতে পারে, তোমাদের বিএনপির দরকার কি, বা তোমরা ইসলামিক দলগুলা মিলে ক্ষমতায় চলে আসো। আমার কাছে এরকম খবর নেই। আমি যেহেতু জামাতের এখন দায়িত্বে আছে, এখন অন্য কোনো আমিরের কাছে থাকলে আমাকে বলিয়েন, আমি একটু জেনে নিব। অর্থাৎ যেমন আপনারা 86 নির্বাচনে গেছেন, আগের দিনও সিদ্ধান্ত নিয়ে পরের দিন গেছেন, আপনারা বিএনপির বিপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে ছিলেন। তো সেই জায়গাটা থেকে আর কি আপনাদের তো রাজনৈতিক এগুলা বললাম না। শেখ হাসিনাকে কি বাংলাদেশে জামাত ইসলাম আনছিল? কিন্তু আপনারা আপনি আসেন বাংলাদেশে, আমরা আনছি? এগুলো বলে লাভ নাই। ইতিহাসের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনীতির মানে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় রাজনৈতিক দলগুলোকে। এখন ইতিহাস বিবেচনা করবে যে এই পদক্ষেপটা সঠিক ছিল না বেঠিক ছিল, এক সময় বলে দেবে। মানুষ হিসেবে সবকিছুই আমরা একদম 100% সঠিক করি এই দাবি আমরা কোনোদিন করি না, এখনো করবো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই অতীত নিয়ে টানাটানি খুচাখুচি, এটার অর্থ কি? চিংড়ি মাছের মাথায় থাকে তার অন্য জিনিস, তাই না? ও মাছটা কিন্তু পিছনের দিকে যায় না, লাফাইলি শুধু পিছনের দিকে, সামনের দিকে যায় না, শুধু পিছনের দিকে যায়। আমাদের জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, ওই পিছনের কসলা কসলিটা আমরা ভাই বাদ দিতে চাই। না আসলে 24-এর চেতনাকে ধামা চাপা দেওয়ার জন্য অতীতের সবগুলাকে এখন টানা হচ্ছে। এই 24-এর চেতনা যাতে হারিয়ে যায় মানুষের মন থেকে। চর্চা তো হবে এখন, এই তাজা ব্লাডের চর্চা হবে, কি জুলুম হয়েছে সেটার চর্চা হবে, কারা জুলুম করে তার চর্চা হবে। এগুলা বাদ দিয়ে এখন এই পিছনের জিনিসগুলা যারা টানেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করব না। আপনি দেখেন যে এটা দেশ ছাড়িয়ে বিদেশের সাংবাদিকদের কাছেও এরকম একটা আভাস চলে গেছে। সবই তো আপনার কাছে ক্লিয়ার। এই দেশ বিদেশটা একাকার ছিল ভাই, এটা তো কোনোদিন আলাদা ছিল না। তারা কোথায় ছিলেন যখন 15.5 বছর জাতির উপরে স্টিম রুলার চললো? তখন তারা কোথায় ছিলেন? তাদের মনে একটা প্রতিবেদন তো আমাদের নজরে পড়ে নাই যে বাংলাদেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে? সেটা তো পড়ে নাই। কিন্তু শফিক ভাই, আপনি ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য আনন্দবাজারের সাথে দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয়, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই, এটা হচ্ছে তাদের শিরোনাম। কিন্তু 15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি, আপনার দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে, ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে। তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল, তিনটি নির্বাচনকে বৈধতা দিল, তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান? বা তাদেরকে আমি সম্মান এইভাবে দেই বলি নাই, আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই। এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই। আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো, যে ভারতকে ক্ষমা চাইতে হবে? আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দেই নাই, বহু ইন্টারভিউ দিয়েছি, তাই না? না, কিন্তু একই ধরনের শব্দে কথা বলি নাই, অনেক কথা বলেছি। কি বলেছি আমরা? তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন, আমাদের যে অধিকারগুলো তারা লুণ্ঠন করেছেন, হরণ করেছেন, এবং এখানকার লুণ্ঠনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছি। এটা ঠিক আমি একটা দেশের বিরোধী হবো কেন? কেন একটা দেশের বিরোধী হবো?
সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো? জি, না বিজেপি আমরা বলেছি যে শাসক যারা তারা এই কাজগুলা করেছেন, এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না। আমরা এই কথাগুলো পরিষ্কার বলেছি। এখন ক্ষমা চাওয়ার ব্যাপার আপনি বলতেই পারেন, আপনারা শুরু করেন, আমরা ইনশাল্লাহ শুরু করবো আপনাদের সাথে, অসুবিধা নেই। ধরে কেউ না কেউ শুরু করো, আমরা চাইলাম না, কেউ চাইছে কি? এখন পর্যন্ত কেউ চাইনি তো, চাইনি, সবাই চায়। এই জন্যই আপনার কাছে প্রশ্নটা, যে সবাই বলছে আমরা চাইবো, আমরা চাইবো, অসুবিধা কি? না, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, আমাদের সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ভাই, তোমরা গত 15 বছরে আমাদের উপরে যে শক্তিটা তোমরা ফ্যাসিস্ট রেজিমকে দিলা, তার জন্য তোমরা তো সরি বলো নাই এখন। বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে। কেন বরফ গলতে শুরু করবে? তারা দুঃখ প্রকাশ করছে, তারা সরি বলছে। আপনাদের বক্তব্য নাই না, না, আপনারা বলেন না, আমি বিএনপির কথা বলছি। কিন্তু আপনারা যেভাবে বলছেন যে ভারতকে তো ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা আপনারা আনছেন না। ভারত মানে কি? বিজেপি। মহাসচিব যেহেতু বলেছেন, তিনি আপনারা জানতে চাইলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আপনাদের অবস্থান কি? আপনারা চান ভারত ক্ষমা চাক? আমাদের অবস্থান ভারত ক্ষমা চাক নাই, ওটা আমার দল সিদ্ধান্ত দিবে। আমি তো আজকে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি এসেছি এখানে। তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না। এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। এই চাই না বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে। আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয়। তো আপনি আবার ধরেন শেখ হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলতে আপনি চাচ্ছেন না এখন? না, কে বলছে আমি চাই? না, না, আমি একটু আপনাকে বলি না, ওইভাবে না। যেমন ধরেন, আমি যদি আপনাকে দেখাই আপনার সর্বশেষ বক্তব্য থেকে, আমার দেখানো লাগবে না, আমি আমারটা মনে আছে তো। আমি চাই না, কেন বলতে চাই না, একটু শুনেন। আমি দর্শকদের জন্য একটা লিঙ্ক করে দিই, দর্শকদের জন্য জাস্ট লিঙ্ক করে দিই। আপনি বলছেন যে মানুষই ভুল করে, দুর্নীতিও মানুষ করতে পারে, ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে শাস্তি পাবে, ইত্যাদি ইত্যাদি। আমি ইউনাইটেড বাংলাদেশ করতে চাই। আমি বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট যাদেরকে বিরুদ্ধে এত রক্ত দেওয়া হলো, তাদেরকে রাজনৈতিক পরিবারের সদস্য বলে আপনি কি বুকে টেনে নিতে চাচ্ছেন? বা তাদেরকে পেস দিচ্ছেন যে তোমরা তো ভুল করছো, আসলে ক্ষমা চাও, কিন্তু তোমরা তো আমাদের এই পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের। এই যে সহমর্মী যে আচরণ এত জুলুমের পরে, ভাই আমাদের উদাহরণ নেলসন ম্যান্ডেলা না, আমাদের উদাহরণ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তারপরে নেলসন ম্যান্ডেলা এই জামানায় তিনি একটা উদাহরণ পেশ করেছেন। তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন, একটা সময় এসে তিনি তাদেরকে নিজের থেকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা তার মানবিক অনুভূতির জায়গা থেকে। আমরা ওই রকম ক্ষমার কথাও বলি। আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে। এইখানে আপনি পড়েছেন বা লেখা আছে, তাদের বিচার হতে হবে, যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আমাদের। এরপরে বলছেন যে বারবার ফ্যাসিজম বা ফ্যাসিবাদ আমি বলতে চাই না। এটা যদি ভালো কোনো কথা হয় তাহলে আমি সবার চেয়ে বেশি বলতে পারবো, সারাদিন বলতে পারবো ফ্যাসিজম ফ্যাসিবাদ ফ্যাসিজম ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আমি বলতে থাকবো। কিন্তু আমার বলা লাগবে না এই কারণে যে তারা আত্মস্বীকৃত ফ্যাসিবাদ। যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা ফ্যাসিবাদী, তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই, কারণ তারা অলরেডি ব্র্যান্ডেড। তাদেরকে বলে আমার এই মূল্যবান সময় নষ্ট করবো কেন? জাতির জন্য আরো বহু কিছু বলার আছে। তবে হ্যাঁ, তাদেরকে বলবো, আমি বলা ছেড়ে দিব এটা আমি বলি নাই, আমি বলছি বারবার। মানে হয় কি, মানুষ আসলে বিভ্রান্ত হয়। ধরেন আপনি হয়তো একটা ব্রডার অ্যাসপেক্ট থেকে বলছেন, কিন্তু এই ব্রডার অ্যাসপেক্টটা কি ধরতে পারছে কিনা বা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা? না হইতে পারে, হয়তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মতো হয় নাই, অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে, আমি কি বুঝাচ্ছি সেটা বুঝে নাই। যেমন ধরেন শুধু এটা কেন, আমার তো আরো বক্তব্য বিকৃত করা হয়েছে। আপনি বলেছেন না আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে না। আমি ওই প্রসঙ্গে আপনাকে নিউজের লিঙ্ক থেকে আমি যদি দেখাই আপনাকে, এটি হচ্ছে আপনার 5ই সেপ্টেম্বরের একটা নিউজ, যেখানে শিরোনাম হচ্ছে জুলাই গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারো নেই। এইটা আপনি বলেছেন 5ই সেপ্টেম্বর, কিন্তু তার আগে 3রা সেপ্টেম্বর আপনি বলেছেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। মঙ্গলবারে বলেছেন ক্ষমা করে দিলাম, বৃহস্পতিবারে বলেছেন জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার।
এই লাইনের পরের লাইনটা পড়েন, যেটা আপনি একটু আন্ডারলাইন করলেন না, এর পরের লাইনটা পড়েন, দেখেন ওখানে কি লেখা আছে। এর পরের লাইন হচ্ছে আচ্ছা, আমি যদি এটাও আমি দেখাই, দর্শকদেরকে দেখাই যেহেতু জি, মজলিসে শুরার এই সভায় ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জামাতের আমির বিগত আন্দোলনের উল্লেখ করে বলেন এই আগের দিনের বক্তব্যটা পড়েন, 3 তারিখের। 3 তারিখের বক্তব্য আমার কাছে নাই। 3 তারিখের বক্তব্য থেকে শুধু একটা লাইন তারা কোট করছে। আমার বক্তব্যের কাট পিস। জি, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম দল হিসেবে আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেব। তবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ভিকটিম এবং ভিকটিম পরিবার যে পদক্ষেপ নেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনি একজন কনসিয়াস মানুষ হিসেবে জানেন দলের উপরে কি জুলুম আর ব্যক্তির উপরে কি জুলুম। দলের উপর জুলুম করেন, আমাদের অফিসে তালা দিয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এগুলো হচ্ছে আমাদের দলের উপরে জুলুম। আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা কোনো প্রতিশোধ নেব না। কিন্তু আমাদের দলের যে লোকদেরকে খুন করা হয়েছে, সাধারণ জনগণকে খুন করা হয়েছে, বিরোধী দলের নেতা নেত্রীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, জেলে পুরা হয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, আমি বলেছি যে সেই জায়গায় যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। একটা দল তো একটা ব্যক্তির উপরে অত্যাচারের বিচার চায় না, চায় ব্যক্তি, পাশে থাকে দল। আমি তো সেই কথা বলেছি। কিন্তু সাংবাদিক বন্ধু ওই যে ওই রকম বিষয়টা আর কি, যে এখানে সিগারেট টানবেন না, টানলে আপনাকে দণ্ড পোহাতে হবে, তো তার নার আগের দাড়িটা বসাই দিয়ে না টানলে আপনাকে দণ্ড পেতে হবে, সেটা করে দিছে তার মতো করে উঠাই দিছে যে আওয়ামী লীগ। প্লিজ, এরপরে যে জুলুম বা আমাদের উপরে যে ইয়ে করা হয়েছে, আমি বলেছি শুধু কি আওয়ামী লীগ করেছে, আর কেউ করে নাই, আর অনেকে করেছে। আমরা তো কারোই নাম নেই, আমরা কারো নাম নিয়ে মোটা দাগে এই কথাটা বলেছি। তো শুধু আওয়ামী লীগের দিকে এটা ঠেলে দেওয়া হলো কেন? আমি তো আওয়ামী লীগের নাম নেই। এখন বলতে পারেন যে এখন প্রেক্ষাপটটা আওয়ামী লীগের, এই জন্য আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেটা যারা দিতে পারেন দিতে চান দিতেই পারেন, তাদের ব্যাপারে, এটা আমি তো বলি নাই ভাই। এটা না, আপনি ঠিক আছে, আপনার কথা আমি গ্রহণ করছি, কিন্তু আপনার টেলিভিশনে লেখা একরকম, বা টেলিভিশনে আপনি যখন বক্তব্য আমরা শুনি সেই বক্তব্য গুলাতেও ধরেন এই যে একটা মনোভাব প্রকাশ পেয়েছে, আপনি অনেক বেশি ভাব ভিন্ন জিনিস, আমার ভাষা কি সেটা আপনি দেখেন, আপনি সফট টোন ইউজ করছেন। আমরা তো ধরেন একজন মানুষকে যখন বিবেচনা করা হয় বডি ল্যাঙ্গুয়েজ আমরা বিবেচনা করি যে তার তুই কথাটা বলছেন, তো সেই যেমন ধরেন আপনি একজন মানে মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন প্রেজেন্টার, আপনি মাঠে ময়দানের রিপোর্টার বটে, আপনার টোন কিন্তু সফট। আমি কি বলবো যে আপনি একটা ঝাঁঝালোর টোন দিয়ে একটা বিপ্লবী টোন নিয়ে কথা বলেন না কেন? আল্লাহর দাস, আল্লাহ কারে সফট দিবে, এটা তো আল্লাহ তাআলার মেহেরবানির ব্যাপার। এটা আপনি ধরে নিতে পারেন যে আমার হয়তো মানে বৈশিষ্ট্য, টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারি না। কিন্তু শফিক ভাই, আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে শেখ হাসিনা যে কয়েকটা অডিও টেপ বের হয়েছে, সেখানে শেখ হাসিনা বলছে তালিকা করো, কারা কারা ভাঙছে তার তালিকা করো, অগ্নিসংযোগ কারা করছে তালিকা করো, হ্যান করো, সব কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা। এবং তার 15 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডে হচ্ছে যদি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কোনো কারণে তারা আবার ফিরে আসে বা তাদের কোনো তারা যদি একটু ক্ষমতায়িত হয়, তাহলে বিপ্লবের সাথে যে ছাত্ররা ছিল তাদের কি পরিণতি হবে, আমাদের সেনাবাহিনীর যারা বিপ্লবের সমর্থন করেছিল তাদের কি পরিণতি হবে, আপনাদের কি পরিণতি হবে। আমি আপনাকে ছোট্ট একটা সংবাদ যদি দেখাই, এটি বের হয়েছে জাস্ট ফেসবুকে, শেখ হাসিনার ছবিতে হাহারি এক দেয় ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। এটা 24 তারিখের সংবাদ, এটা পিরোজপুরের নেসারাবাদ এলাকার ঘটনা। তো আপনি দেখেন যে তারা কিন্তু ন্যূনতম কোনো সুযোগ ছাড়ে না, ন্যূনতম কোনো সুযোগ। তারা পুলিশের পোশাক পরে হামলা করে, তারা হেলমেট বাহিনী বানিয়ে হামলা করেছে। তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা, হামলা করে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, তো আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি, আপনাদের মধ্যেও দেখছি, বিএনপির মধ্যেও দেখছি এক ধরনের সফট টোন। ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, পরে অবশ্য বিএনপির মহাসচিব এটি অস্বীকার করেছেন। তো আপনারাও ধরেন আওয়ামী লীগের প্রতি অনেক সফট, যেটি মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা কখনো বলি নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আগে জনগণের সাথে বোঝাপড়া করুক, আগে তাদের অপরাধের শাস্তি পাক, তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে কি আসবে। যাদের বুকে গুলি পড়েছে, যে মা তার বুকের সন্তান হারিয়েছে,
যে যুবতী তার স্বামী হারিয়েছে, যে কচি বাচ্চা তার বাবা হারিয়েছে, তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেই আওয়ামী লীগ। তো রক্ত তো এখনো ভাসছে, এখন হসপিটালে যে ছেলেগুলা পড়ে আছে পঙ্গু হয়ে, অবচেতন হয়ে, ওরা চায় কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা নির্বাচনে আসুক? তাদেরকে ডিসাইড করতে দেন। আর আওয়ামী লীগও ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রে বিশ্বাসী কিনা। তারা তো এই প্রমাণ দিতে পারেন, কখনো দিতে পারেন। আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক। এই যে আপনি উদাহরণগুলো দিলেন, এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা? এটা কি রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে? আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসে 53 বৎসরে অনেক পরিবর্তন হয়েছে। ঠিক এবারটার মতো হয়তো না, কিন্তু হয়েছে তো। আর তো কেউ দেশ ছেড়ে পালায়নি তো। এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে। এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে, গেল কিভাবে? এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে। এটাও তদন্ত হওয়া দরকার, কারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে। এই কাজগুলা তো সরকারকেই করতে হবে, এবং সেই সরকারের এই কাজগুলোতে সহযোগিতা জনগণের লাগবে। কিন্তু আপনাদের এবং বিএনপির মানে প্রধান দুইটা দলই তো, এই দুইটা দলের যে সফট টোন বা আপনারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন, এটা কিন্তু আওয়ামী লীগকে শক্তিশালী করছে, প্লাস মানুষকে ক্ষুব্ধ করছে। আপনারা কিন্তু সরাসরি বলছেন না, আপনারা সরাসরি স্ট্রং অবস্থানে থাকা, নো মোর আওয়ামী লীগ। আওয়ামী লীগ আপনি মনে করতে পারেন যে আপনার এই প্রশ্নটা একটা রিকমেন্ডেশন, আমরা নিলাম এটা কনসিডারেশন। থ্যাংক ইউ আপনাকে। আপনাদের কাছ থেকে যত স্পষ্ট বক্তব্য আসবে ততই ভালো, কারণ রাজনৈতিক যেই মানে মানে আপনার রিকমেন্ডেশনটা আমরা পজিটিভ কনসিডারেশন নেব। জি ধন্যবাদ শফিক ভাই। নিয়ে আপনারা যত দ্রুত ঘোষণা দেন ততই ভালো। আরেকটি বিষয় আমি যদি যাই, সংস্কার নির্বাচন, ছাত্র জনতার দাবি হচ্ছে সংস্কারের পরে নির্বাচন। বিএনপি বলছে দ্রুত নির্বাচন, যত বেশি সময় যাবে তত বেশি মানে ঝামেলা বাড়বে, তত জটিলতা তৈরি হবে। আপনারাও বলছেন নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হোক, আপনারাও অনেকটা দ্রুতই নির্বাচনের কথা বলছেন। তো এখন সংস্কার, নির্বাচন, রোডম্যাপ, কবে নাগাদ আপনারা নির্বাচন চান? আর সংস্কার যদি করতে হয় তো 13 রকমের সংস্কার আছে, মানে সংস্কারের তো অভাব নাই। ইতিমধ্যে 11টা কমিশন অলরেডি হয়ে গেছে, 6টা আর 5টা। কোন সংস্কার হয়ে নির্বাচনটা হওয়া উচিত, নাকি 11টা সংস্কার হয়েই নির্বাচন হওয়া উচিত? কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত? আপনি কি মনে করেন, কি ভাবছেন? আমরা দ্রুত বলি নাই, স্লোত বলি নাই। আমরা বলেছি যে মৌলিক কিছু সংস্কার এই সরকার করবে, সবগুলো নয়, এবং তারপরেই তারা নির্বাচন অনুষ্ঠান করবে। যে সংস্কারগুলো করলে নির্বাচনটা সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে এবং জনমতের প্রতিফলন করবে। যে ভোটাররা ভোট দিতে পারে নাই তারা ভোট দেওয়ার সুযোগ পাবে, তাদের পছন্দের দল এবং প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আমরা সেই জিনিসগুলোর জন্য মূল থেকেই বলে এসেছি যৌক্তিক সময়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যৌক্তিক সময় কতটুকু, এবং কি আগের সংস্কার এবং পরে নির্বাচন নাকি তাড়াতাড়ি নির্বাচন? না, আমরা তাড়াতাড়ি নির্বাচনও চাচ্ছি না, আবার আমরা দেরিতে নির্বাচনও চাচ্ছি না। আমরা মনে করি যে এটা খুব, আমরা বলেছি বছর বছর নয়, এটাকে এই সীমার ভিতরেই করে ফেলা উচিত, তাতে আমাদের মেসেজ ক্লিয়ার। এটা জ্ঞানীদের জন্য যথেষ্ট এই কথাটা। হয়তো রিসেন্টলি একজন উপদেষ্টা বলেছেন 4 বছরের ইঙ্গিত, আর একজন বলেছেন 2 বছরের ইঙ্গিত। তাদের কথার মধ্যে ভিন্নতা আছে। তাদেরকে একটা জায়গায় আসতে হবে এবং জনগণকে কনভিন্স করতে হবে যে তারা কতটা সময় কি জন্য নিচ্ছেন। সেটা কনভিন্স করে যখন করা হবে তখন একটা কনসেনসাস ডেভেলপ হবে, তখন জাতীয় ঐক্যটা মজবুত হবে, তখন তৃতীয় পক্ষ এখানে কোনো ক্ষতি করার সুযোগ পাবে না। তো এই জিনিস উভয় পক্ষের আমাদের দায় আছে। আমরা উভয়ের দায়ের জায়গা থেকে আমরা এটা করলে সেটাই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ভালো হবে। ছাত্রদের ব্যাপার বলছেন যে তারা চাচ্ছে আগে সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন হোক। তারাও বলছে না যে সব সংস্কার সম্পন্ন করে নির্বাচন হবে, তারাও বলতেছে যে মৌলিক সংস্কারগুলা সম্পন্ন করে নির্বাচন দিতে হবে, এর আগে নয়। এই জায়গায় আমাদের সবারই মিউচুয়াল ডায়ালগের মাধ্যমে একটা জায়গা আসতে হবে, এবং সেই উদ্যোগটা নিতে হবে সরকারকেই, এই ডায়ালগের উদ্যোগ। এ পর্যন্ত সরকার এই ডায়ালগের উদ্যোগটা এখনো গ্রহণ করেনি। কিছু কিছু বিষয়ে ডায়ালগ করেছে 2 দফায়, কিন্তু এটা করেনি। আমরা এটার অপেক্ষায় আছি। এখন আপনি বলেছেন যে 11টা সেক্টরে তারা রিফর্ম করার জন্য বা সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন, কমিশন গঠন করেছেন। তারা বলেছেন এই সংখ্যা আরো বাড়তে পারে। আমাদের পক্ষ থেকে 10 দফা মাত্র সংস্কার কর্মসূচি দিয়েছে, দেওয়া মানে প্রস্তাব দেওয়া হয়েছে, এটা মিডিয়া এসেছে আপনি জানেন। আমাদের দফা কিন্তু 41টা, আমরা কিন্তু 31টা দেইনি। কেন দেইনি? কারণ আমরা বিবেচনা করি যে ওই 31টা ইন্টারিম গভর্নমেন্টের কাজ নয়, ওই 31টা করবে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসে।
তো এরকম আরো অনেকে দফা দিয়েছেন, শুধু আমরা দিইনি। বিএনপি দিয়েছে তাদের কিছু, তারপরে অন্যান্য এলডিপি দিয়েছে, 12 দল দিয়েছে, অনেকেই দিয়েছেন তারা। সবারটা তো জনগণের সামনে আসেনি বিস্তারিত ভাবে কে কি দিয়েছেন। বিএনপির যেগুলো বহু আগে একবার এসেছে, এরপরে আর এটা নতুন করে পুরাটা আমি জানি না, হয়তো তারা দিয়ে থাকলে ওইটা আমার নাই। আর বাকিদের তার ডিটেলস আসে নাই, আসলে বোঝা যেত যে কে কি চেয়েছেন। এই সবগুলাকে একটা জায়গায় এক মহড়ায় আনার দায়িত্ব হচ্ছে সরকার। সরকারই এই উদ্যোগ নিতে হবে, সরকার নিয়ে সবাইকে একটা জায়গায় এনে তার একটা সমাধান হবে। এবং এটা যদি ঠিকই অনেক লম্বা করা হয় তাহলে ক্ষতির কারণ হয়েছে, আবার খুব ভারী করা হয় তাহলে ওই জায়গাগুলো তৈরি না করলে পরবর্তী পর্যায়ে জাতিকে সাফার করতে। আমি যেটি বলতে চাচ্ছি শফিক ভাই, যে আপনি যে বলছেন যে আপনারা দ্রুত চাচ্ছেন না, স্লথ চাচ্ছেন না, আপনারা একটা অর্থাৎ আরো স্পষ্ট ভাবে আপনারা না বলেন, এই সরকার কিন্তু বুঝবে না, এই সরকার বুঝবে না, সারা দুনিয়া ঘুরে তারা বুঝবে না। আপনি যদি দেখেন যে ধর্ম উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা তো মাত্র কয়েক মাস গেল, তো অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকবো, এটাকে অনেক অবশিষ্টকালীন সরকার আর কি, আরেকটা নতুন ভাষণ যোগ হয়েছিল। ডক্টর ইউনূস বলেছেন যে সরকারের মেয়াদ 4 বছর, তবে আমরা এত থাকবো না, আমরা আরো যত কমে পারা যায় একটা সংশোধনের ব্যাপারে এনেছেন। সেনাপ্রধান বলেছেন 18 মাস। তো আপনারা যদি বলেন যে দ্রুত না স্লথ না, তো মানুষ তো কনফিউজড, মানুষ চাচ্ছে আসলে বক্তব্যকে, আসলে আপনারা কি চান, যে আপনারা বলেন যে আমরা 26 সালের শেষের মধ্যে নির্বাচন। দেখেন এখনো কমিশন গুলো তাদের ফাংশন শুরু করে নেই, তো আমরা আশা করছি যে এই মাসের ভিতরে সবগুলা কমিশন ফাংশন শুরু করবে। যখন ফাংশন শুরু করবে আমরা একটা টাইমলাইন খেয়ে নেব। রাজনৈতিক কোনো পক্ষই কিন্তু কোনো টাইমলাইন এখনো বলে নাই। তো হঠাৎ করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা কেন আসলো? আপনারা বললেন 71-এর ভূমিকা নিয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে। হঠাৎ আসে নাই, হঠাৎ সাংবাদিক বন্ধুরা নিয়ে আসেন, এই জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে কথা বলতে হবে। তো দেখেন আমাদের উপরে এত জুলুম হলো, অত্যাচার হলো, বিচারের নামে যা হলো সব বিশ্ববাসী সাক্ষী, কিন্তু বিচারটা ডিসপিউটেড ঘরে বাইরে সব জায়গায়। ব্রিটেনের একটা কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়েছে চৌধুরী মোহাম্মদ সাহেবের ব্যাপারে, এবং তারা বলেছে যে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস। এটা বিচারকে গণহত্যার সামিল, তারা মন্তব্য করেছে তাদের রায় যা করা হয়েছে এটার উপরে। যদি মানুষ তো ভুলে উঠতে পারে, এটা আমরা সবসময় বলি, কিন্তু আপনি জোর করে বলবেন যে এটা ভুল করেছেন, এটা তো মানব না, ভুলটাকে ভুল হোক। এই যে আপনি একটু আগে শেখ হাসিনার কিছু উদ্ধৃতি দিলেন যে তিনি ওখান থেকে হুকুম দিচ্ছেন কারা মানুষ খুন করেছে, কারা জ্বালাপোড়া করেছে, কারা ভাঙচুর করেছে, এদের তালিকা তৈরি করুন। তিনি তো জগতের মানুষকে এই কথা বলে কি বোকা বানাচ্ছেন? এগুলা কে করেছে? জগৎবাসী সাক্ষী, সারা বিশ্ববাসী সাক্ষী। এই তাজা ঘটনাকে যারা ইতিহাস বিকৃতি ঘটানোর উপর প্রয়াস চালাতে পারে, তারা আজ থেকে 53 বছর আগের ঘটনাকে কিরকম বিকৃতি করেছে, এটা তো অকল্পনীয় ব্যাপার। জামাত ইসলামী কেন তখন কি ভূমিকা পালন করেছে সেই ব্যাপারে আমি অনেক মিডিয়ার সাথে কথা বলেছি। আমার নতুন করে বলার কিছু নাই, ওগুলোই আমার কথা, আমাদের কথা। আমরা যে আশঙ্কাগুলো নিয়ে তখন আমাদের ভূমিকা পালন করেছিলাম, যদিও আমি তখন সেই দলে ছিলাম না, আমার সেই বয়স ছিল না, কিন্তু আমি এই দলটা এখন করি, সেই জন্য আমি বলছি যে আমরা যে ভূমিকাটা রেখেছিলাম 53 বছরে হাড়ে হাড়ে বাংলাদেশের জনগণ তাই কিন্তু বর্তমান, এমনকি আমরা যা আশঙ্কা করেছিলাম তার চেয়ে বেশি এখানে হয়েছে। যার কারণে আজকে আপনিও আপনার এই বিবেকের জায়গা থেকে বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে আমাদের ভূমিকার কারণে ক্ষমা চাওয়ার দাবি উত্থাপন করা উচিত। তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে কেন? ক্ষমা চাওয়ার ফেরাকে তো আসে না। আমরা কি করেছিলাম তখন সেই কথাগুলো আমরা বারবার বলেছি। যদি কেউ জানতে চায় ওগুলোই আমরা বলবো, নতুন করে বানাওয়াট কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। যারা এই যুগে এসে মাত্র 3 মাসের মাথায় সবকিছুকে বদলে দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, তারা 53 বছর এই জাতিকে কতটা চেতনার নামে ধোঁকা দিয়েছে জাতি তার সাথে, এবং হাড়ে হাড়ে জাতি এই চেতনার কবলে পড়ে কি রকম মজলুম হয়েছে তাও এই জাতি পুরাটাই সাথে, শুধু আমরা না, পুরা জাতি, আমরা আপনারা সবাই। তো ধরেন আরেকটা প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে একটা মানে বিবেচনা করা হতে পারে, এবং সাম্প্রতিক সময় বাহাউদ্দিন নাসিম বলেছেন যদি ভুল করে থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমা চাইবে। তো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইলেই তাদের এই 15 বছরের ফ্যাসিজম
বা জুলাইয়ে নির্বিচার গণহত্যা বা গুমের যেসব ঘটনা বা নির্যাতনের যে ঘটনা আপনারা মাফ হয়ে যাবে? তারা যদি ক্ষমা চাবে তাহলে এর মাধ্যমে তাদেরকে তাদের বিচারও চাইতে হবে। ক্ষমার মাধ্যমে মানুষের সিভিল রাইট অফ হয় না। যাদেরকে খুন করেছে তাদের খুনের বিচার যদি না হয় তাহলে তো অবিচারের সংস্কৃতিটাই চালু বা বিচারহীনতার সংস্কৃতি চালু হয়ে গেল। এটা তো সভ্য জগতে অ্যাকসেপ্টেবল না। এবং আমি কে ক্ষমা করে দেওয়ার? যার আপনজন হারিয়েছে, যে নিজে পঙ্গু হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমাকে জেলে নিয়ে কষ্ট দিয়ে চলেছে, তার পোষণ আমাকে ক্ষমা করে দেওয়ার কোনো অধিকার আছে? না রাষ্ট্রের আছে? কারোই তো নেই। কে ক্ষমা করে দেবেন? কেউ ক্ষমা করতে পারবেন না। আর তারা বলতেছেন, এখনো বলতেছেন যদিও আওয়ামী লীগ ভুল করে থাকে, এখনো যদি রয়ে গেছে নাকি? তাছাড়া এই কথাটাও তো শেখ হাসিনার যে আপনি টেলিফোনের উদ্ধৃতি দিলেন তার সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি যে কথা বললেন সেই কথার সাথে শেখ হাসিনার কথার তো কোনো মিল নেই। দুই কথায় তো যুদ্ধ লেগে গেছে ইতিমধ্যে। কার কথা আপনি বিশ্বাস করবেন? নাসিম সাহেবের, আউদ্দিন নাসিম, নাকি আপনি বিশ্বাস করবেন শেখ হাসিনার কথা? আসলে তাদের কারো কথাই বিশ্বাস করা যায় না, কারণ তারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে। এর অসংখ্য বুড়ি বুড়ি প্রমাণ আছে। কারণ শেখ হাসিনা আপনি যদি দেখেন এখন প্রমাণ করার চেষ্টা চলছে যে শহীদ আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল, পুলিশের গুলিতে মারা যায় নাই, এক ফোঁটা রক্ত বের হয়নি, হাসিনা বলছেন সাম্প্রতিক সময়। তারপর তারা বলার চেষ্টা করছেন যে কোথায় আয়নাঘর, আয়নাঘর বলে কিছু নাই। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে, তারপরে যদি শেখ হাসিনা এই কথা বলে থাকেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবে কোথা? সারা জাতিকেই তো ওনারা শত্রু মনে করে অবস্থান নিয়েছে, এখনো শত্রুতা করে যাচ্ছে ওনারা। এখনো তো জাতিকে স্থির থাকতে দিচ্ছে না, অস্থির করার জন্য হাজার জাতের ষড়যন্ত্র দিন রাত ওনারা করে যাচ্ছে। তো এটা কি ওদের মানে ক্ষমা চাওয়ার মানসিকতা? এটা জাতিকে আরেকটা ধোঁকা দেওয়ার সামনে। তো আপনি সাম্প্রতিক সময়ে লন্ডন গিয়েছিলেন, অনেকে আশা করেছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে আপনার একটা বৈঠক হবে লন্ডনে। তো এই জাতীয় কোনো কথা হয়েছিল কিনা, বা বৈঠকটা কেন হলো না? একটু কথা হয়েছিল, কিন্তু আমরা ওই যে আমি বিশেষ করে সময় করে উঠতে পারি নাই। আমার অনেকদিন পরে যাওয়া তো, সেখানে আমাদের কিছু সাংগঠনিক কাজ ছিল খুবই জরুরি। তারপরে আপনার এই সরকারি লেভেলে 2-3টা প্রোগ্রাম ছিল, অসংখ্য আত্মীয় স্বজন, অনেককে আমি হেলোটা পর্যন্ত করতে পারিনি। মাত্র 10 দিন ছিলাম সেখানে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের আদান প্রদান হয়েছে, কথাবার্তা ভাবিয়ে আগামী জানুয়ারিতে আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে। তখন ইনশাল্লাহ আমরা সময় নিয়ে একসাথে বসবো, দেশের স্বার্থে আমরা কথা বলবো, কাজ করবো ইনশাল্লাহ। এই কথাবার্তায় কি রাজনৈতিক কোনো প্রসঙ্গ এসেছিল? না না না, এই প্রসঙ্গটা আমরা ওপেন করি নাই। ইনশাল্লাহ জানুয়ারিতে গেলে আমাদের ডিটেলস আলোচনা হবে, আল্লাহ চাইলে। দোয়া করেন। শুধু কুশল বিনিময় হয়েছে এতটুকু? জি জি, ওইরকম। তো শফিক ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, তো ধরেন 100 দিন পরে বা প্রায় 3.5 মাসের কাছাকাছি এই সরকারের যে বয়স, তাতে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গে নেক্সট বৈঠক কবে হবে প্রধান উপদেষ্টার সাথে, বা সরকারের গতিশীলতা আনার জন্য আপনারা নতুন করে কোনো কিছু ভাবছেন কিনা, বা কিভাবে কি করবেন? আমার মনে হয় যে আপনারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সবাই মিলে। উচিত উচিত, আমি একমত আপনার সাথে। এটা করতে হবে, দেশের স্বার্থে এর কোনো বিকল্প নেই। সবাইকে একসাথেই কাজ করতে হবে, এই এক লাইনেই কাজ করতে হবে, এবং একটা উত্তম বোঝাপড়ার ব্যাপার এখানে রয়েছে। কারণ যারা আছেন উপদেষ্টা পরিষদে বা যারা, তারা যা করছেন সবকিছু মিলিয়ে এটি গণ আকাঙ্ক্ষার সঙ্গে যাচ্ছে না বলেই আমরা জনগণের প্রতিক্রিয়ায়। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, এটা ট্রু। ট্রু ইট। এটাই। অনেকে হয়তো সিনসিয়ারলি করছেন, আবার অনেকে সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না, তারা করলেও। জি। তো আমি আশা করি যে আপনারা এই আলোচনার মাধ্যমে একটা সুফল, আমরা ভালো ঘোষণা পাবো। তো জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আমরা আশা করি যে আপনি নিয়মিত ভাবে আমাদের সঙ্গে যোগ দেবেন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, ইনশাআল্লাহ অনেক বিশ্লেষণ। ইনশাআল্লাহ। আর আমি আপনাকে অনুরোধ করব যে আপনার জায়গা থেকে জি, আমাদেরকে দোয়া করবেন, ভালো কাজে সমর্থন দিবেন, আমরা ভুল করলে আমাদেরকে সমালোচনা করবেন, এবং দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে দেশ এবং প্রবাস সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো। আমি শেষ পর্যায়ে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাচ্ছি, যে এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেখানে শুধু বাংলাদেশে অবস্থানরত এদেশের জনগণেরই অবদান ছিল না, বরঞ্চ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার মতো
অনেক সাহসী বাগযোদ্ধা, কলম যোদ্ধা, জীবনের ঝুঁকি নিয়ে আত্মীয় স্বজনের জীবনের উপরের বিষয়টা কনসিডারেশনে না নিয়ে আপনারা বিশাল ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আর নির্বিশেষে সমস্ত প্রবাসীরাই আমরা বিশ্বাস করি যে এই বিপ্লবে তারাও শরিক ছিলেন। কেউ রেমিটেন্স বন্ধ করে দেওয়ার মাধ্যমে এটা করেছিলেন যে না, আমরা অবিশ্বস্ত একটা গণবিরোধী সরকারকে আর কোনোভাবেই সহযোগিতা করব না, সেটা একটা বিশাল পদক্ষেপ ছিল। আবার আপনারা পুরা 15.5 বছর ধরে মিডিয়ার মাধ্যমে অনেককে এই যুদ্ধ চালাতে গিয়ে আপনারা অনেক সাফারিং এ পড়েছেন, পরিবার আপনাদের জন্য সাফার করেছে। এই সবগুলোর জন্য আমরা আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করছি অতীতে যেমন জাতির স্বার্থে এই কাজগুলো আমরা করেছি, আগামীতে জাতিকে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। শফিক ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনার সহানুভূতি বা আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ, এবং আমার মাতৃভূমি এবং আমার দেশের মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ কাজ করে যেতে চাই। আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করি না, পুরো কাজের জায়গাটা হচ্ছে আমার দেশ, আমার মাতৃভূমি এবং আমার দেশের সাধারণ মানুষ যারা অবহেলিত, যারা নির্যাতিত। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আমিন, আল্লাহুম্মা আমিন। সঠিকভাবে কাজ করা, সেই দোয়া চাই আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম, নিশ্চয়ই ভবিষ্যতে আপনি আবারও যোগ দেবেন। বেশি হবে, আলোচনা যত বেশি হবে, ধোঁয়াশা তত কেটে যাবে, মানুষের কাছে অনেক বেশি স্পষ্ট হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অনেক কথাই খোলামেলা বলেছেন। তিনি খোলামেলায় কথা বলেন, বরঞ্চ জামাতের অতীতের যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, আমি যদি অবজারভেশন আমার বলি যে শফিক সাহেবের কাছে পৌঁছানোটা অনেক সহজ, এবং তিনি খুব সহজভাবেই মিডিয়া ফেস করেন, তার মতো করেই কথা বলেন। এটি একটি ইতিবাচক পরিবর্তন আমি বলবো জামাতে ইসলামীর রাজনীতিতে। অন্তর্বর্তীকালীন সরকারের যেই স্লথ গতি, সেই বিষয়টিকে আরো গতিশীল করার ব্যাপারে আমি অনুরোধ করেছি সকল দলের সঙ্গে বসে এটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। কারণ এত ধীর গতিতে চললে আসলে সমাধান কি হবে আমরা জানি না, কারণ এই ধীর গতির সঙ্গে আওয়ামী লীগ ক্রমাগত তাদের শক্তি বৃদ্ধি করেই চলেছে। তো যত দ্রুত শক্তিশালী সরকার আসবে, তত দ্রুতই আমরা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারে ফিরে যেতে পারবো।